Hello dear students, welcome to BP's Commerce Guide. ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারের আরও একখানা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবছরের ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের 4th সেমিস্টারে যে পরীক্ষা হবে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে প্রশ্নটা আমরা নিয়েছি, এই প্রশ্নটা সবার আগে আমি তোমাদের সঙ্গে পড়ে নিচ্ছি, দেন এটার সলিউশন কিভাবে করতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট, মিস্টার এ own 3 houses at Ranchi. He furnishes the following particulars for the previous year 2023-24. House 1. House 1, the house was constructed in 2021 and let out to a friend at a monthly rent of 10,000 up to January 1st, 2024, and thereafter it was let out at a fair rent of rupees 15,000 per month. He also paid rupees 15,000 as municipal tax at the rate 10% of municipal value. He has also paid fire insurance premium of 2,000. House number 2, ground floor is let out at the rate 20,000 per month. First floor, identical to ground floor, is occupied by him for his residence. Municipal tax paid rupees 20%, amounted to rupees 80,000. House number 3, house was constructed in 2012 and used for his business. That means এখানে হাউস 3 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে আসবে না। থার্ড হাউসটা তার বিজনেস পারপাসে ইউজ হচ্ছে, তো এর অ্যাসেসমেন্টটা কিন্তু হবে আমাদের ইনকাম বিজনেস প্রফেশন ইনকামের মধ্যে। তো থার্ড হাউস নিয়ে আমার কোনো কিন্তু কাজ করতে হবে না এই প্রশ্নে। তো যে বাড়িটা বিজনেস প্রফেশনের জন্য ইউজ করা হয় সেটার কিন্তু কোনো কাজ আমাদের হাউস প্রপার্টির আন্ডারে আসবে না। নেক্সট, অ্যাডিশনাল ইনফরমেশন যেটা দিয়েছে সেখানে বলে দিচ্ছে কি, a loan of rupees 40 lakh has been taken on January 1, 2021 for construction of house 2. তো হাউস 2 এর জন্য একটা লোন নেওয়া হয়েছে। Construction of the house was completed on June 8, 2022. He repaid the entire loan on December 31st, 2023. Interest on loan is payable at the rate 12% per annum. Compute his income from house property for the assessment year 2024-25. Assume that he has exercised option for normal scheme of taxation, that is section 115 BAC is not applicable. তো এই প্রশ্নটা আমাদেরকে দিয়েছে যেখানে এসএসসি 3টে বাড়ি রয়েছে, 3টে বাড়ির মধ্যে থার্ড হাউসটা সে বিজনেস পারপাসে ইউজ করছে। তো থার্ড হাউসটার অ্যাসেসমেন্ট বা তার ক্যালকুলেশন যেটা হবে সেটা কিন্তু বিজনেস প্রফেশনের আন্ডারে আসবে। তো আমাদের যেটা কাজ করতে হবে সেটা হাউস 1 অ্যান্ড হাউস 2 এর জন্য করতে হবে। হাউস 2তে আবার লোন আছে, ইন্টারেস্ট অন লোন আছে, হাউস 1 এর ক্ষেত্রে সেটা কিন্তু নেই। তো ফার্স্ট আমরা হাউস 1 এর ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট। তো সবার প্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার করে নেবে, পার্টিকুলার দুটো অ্যামাউন্ট কলাম ফার্স্ট, তার উপরে লিখে নিচ্ছি আমরা কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তো ফার্স্ট আমরা প্রথম যে হাউসটা রয়েছে তার ক্যালকুলেশন করব। তো ফার্স্ট হেডিং করবে ইনকাম ফ্রম হাউস 1, ইনকাম ফ্রম হাউস 1। হাউস 1টা লেট আউট প্রপার্টি, তো এখানে কিন্তু সেটাও মেনশন করবে। হাউস 1 হচ্ছে আমাদের লেট আউট প্রপার্টি। তো হাউস 1 এর ক্যালকুলেশন কিভাবে হবে সেটা একবার দেখে নিতে হবে। ফার্স্ট কি কি ইনফরমেশন দিয়েছে। তো হাউস 1 was constructed in 2021 and let out to a friend at a monthly rent of 10,000 per month to June 8, 2024, and thereafter it was let out at a fair rent of 15,000 per month. তো এখানে পার মান্থের ফেয়ার রেন্টটা বলে দেওয়া আছে। দেন আর একটা যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে হি হ্যাজ পেড 15,000
as municipal tax at the rate 10% of municipal value. তো এই লোকটা বেসিক্যালি থাকে কোথায়? রাঁচিতে। তো এই ব্যক্তির সেই যেখানে বাড়িটা রয়েছে সেখানে তাকে মিউনিসিপ্যাল ট্যাক্স পে করেছে 15%, যেটা রিপ্রেজেন্ট করছে 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু। তো এখান থেকে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ফিগারটা পেয়ে যাব। আর একটা যেটা পাবো সেটা হচ্ছে ফেয়ার রেন্টটা পার মান্থ কত হচ্ছে সেটা আমাদের বলে দিয়েছে। তো ফেয়ার রেন্ট আর মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাব। তো সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্টের মধ্যে কম্পেয়ার করব। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, তো এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে 15,000, এটা রিপ্রেজেন্ট করছে 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু। আমরা যদি এটাকে ক্যাপিটালাইজড করে দিই, 100%-এ কনভার্ট করে দিই, তাহলে আমরা কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাব। তো 15,000-কে আমরা কি করব? 100%-এ কনভার্ট করব। 15,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু 1,50,000। তো এই যে 1,50,000 আছে সেটা আমরা ইনার কলামে এন্ট্রি করব। নেক্সট, এটার সঙ্গে আমার কম্পেয়ার হবে ফেয়ার রেন্টের। তো ফেয়ার রেন্ট কত না, ফেয়ার রেন্ট বলেছে 15,000 পার মান্থ। আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 15,000 ইন্টু 12 করলে 1,80,000। তো এটার মধ্যে যে ফিগারটা আমরা নেব সেটা হায়ার অফ দ্য টু। তো 1,80,000 আমাদের কিন্তু চলে আসবে। এখানে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড রেট বলে দেওয়া নেই। তো এদের মধ্যে কম্পেয়ার করে যেটা আসছে সেটাই আমাদের হয়ে যাচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এটাই হয়ে যাবে RER, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তো এই রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে আমরা যেটা কম্পেয়ার করি সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট। এর সঙ্গে আমাদের কম্পেয়ার করতে হবে কার? অ্যানুয়াল রেন্টের। তো এখানে যে অ্যানুয়াল রেন্টটা রয়েছে সেই অ্যানুয়াল রেন্টটা কত? তো সবার ফার্স্ট আমাদের প্রশ্নটা আরেকবার দেখে নিতে হবে। তো অ্যানুয়াল রেন্টটা যখন আমরা বের করব, এখানে অ্যানুয়াল রেন্টটা কিন্তু দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। ফার্স্ট, এই বিল্ডিংটা let out to a friend at a monthly rent of 10,000 up to 1st January 2024. That means first 9 months এর এপ্রিল টু ডিসেম্বর, এখানে প্রথম আপ টু জানুয়ারি অবধি, জানুয়ারি 1, 2024 অবধি একজন বন্ধুকে কি করা ছিল? রেন্টে দেওয়া ছিল, যার ভাড়া, তাকে ভাড়া দেওয়া হতো 10,000 টাকায় দেওয়া হয়েছিল। তো এখানে তো এপ্রিল থেকে আপ টু ডিসেম্বর অবধি ওই হাউসের ভাড়া হচ্ছে 10,000 টাকা। ঠিক তারপরে দ্যাট মিনস জানুয়ারি 1 থেকে দেয়ার আফটার সেই বাড়িটার ভাড়া অন্য কাউকে যখন দেওয়া হয়েছে সেটা ফেয়ার রেন্টে দেওয়া হয়েছে, দ্যাট ইজ 15,000 পার মান্থ বেসিসে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ভাড়া হচ্ছে 15,000 করে, আর তার আগের 9 মাসের ভাড়া হচ্ছে 10,000 টাকা করে। এপ্রিল টু ডিসেম্বর যে ভাড়াটা পাবে সেটা হচ্ছে 10,000 করে, আর জানুয়ারি টু মার্চ যে ভাড়াটা, যে রেন্টটা অ্যাকচুয়ালি পাবে সেটা হচ্ছে 15,000 টাকা করে। তো এটাই হচ্ছে তার অ্যানুয়াল রেন্ট। তো এখানে অ্যানুয়াল রেন্টটা আমরা এখানে এন্ট্রি করব। তো ফার্স্ট 10,000 করে ফার্স্ট 9 মান্থস প্লাস 15,000 করে নেক্সট 3 মান্থস। তো যে ভ্যালুটা আসছে 90,000 প্লাস 45, তো এটা করে আসবে 1,35,000। এটা হচ্ছে তার অ্যানুয়াল রেন্ট। এই দুটোর সঙ্গে আরিয়ার অ্যান্ড অ্যানুয়াল রেন্টের কম্পারিজন হবে। এদের মধ্যে যে হায়ার ফিগার, সেই ফিগারটাই আমাদের এখানে আমাদের কিন্তু চলে আসবে। এই হায়ার যে ফিগারটা আসবে, এখানে আমাদের কোনো ভ্যাকেন্সি নেই, আনরিয়েলাইজ রেন্ট নেই, তাহলে এই যে ভ্যালুটা এসছে হায়ার অফ দ্য টু, দ্যাট ইজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর অ্যানুয়াল রেন্টকে কম্পেয়ার করে, সেটাই আমাদের কিন্তু এখানে হয়ে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো এটাই আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা যেটা করি, লেস করে দিই। লেস হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স পেড, যে অ্যামাউন্ট অফ মিউনিসিপাল ট্যাক্সটা পে করেছে সেই অ্যামাউন্টটা। তো এখানে মিউনিসিপাল যে ট্যাক্সটা পে করা হয়েছে দ্যাট ইজ 15,000, সেটা হচ্ছে 15,000। তো এটা মাইনাস করে দেবো। তো
তো মাইনাস করার যে ফিগারটা আসবে দ্যাট ইজ 1,65,000। এই অ্যামাউন্টটাকে বলা হবে নেট অ্যানুয়াল ভ্যালু। এই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে যেটা লেস করা হবে নেক্সট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন under section 24A at the rate 30%। তো 30% আমাদের এখান থেকে কিন্তু লেস হবে। তো 1,65,000 মাল্টিপ্লাই বাই 30%, সেটা হচ্ছে আমাদের 49,500। তো এখানে আমাদের ইনকাম ফ্রম হাউস ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে 1,15,500 টাকা। এটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস ওয়ান, 1,15,500। তো এরকম যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু এরকমভাবে তোমাদের সলভ করতে হবে। এবার আমরা আসবো কোথায়, সেকেন্ড হাউসে। ইনকাম ফ্রম সেকেন্ড হাউস যেটা আছে সেটা বার করতে হবে। ইনকাম ফ্রম হাউস টু। হাউস টুতে দুটো পার্ট রয়েছে, একটা লেট আউট পার্ট গ্রাউন্ড ফ্লোরটা, অ্যান্ড যে ফার্স্ট ফ্লোরটা আছে সেই ফার্স্ট ফ্লোরটা হচ্ছে বেসিক্যালি ওন রেসিডেন্সের জন্য ওনার ইউজ করছে। তো হাউস টুতে কি বলছে, গ্রাউন্ড ফ্লোর ইজ লেট আউট at the rate 20,000 per month. First floor identical to ground floor is occupied by him for his residence. তো এখানে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটা কিন্তু দুটো পার্টে ভাগ করা। গ্রাউন্ড ফ্লোর সেখানে কিন্তু টেনেন্টকে ভাড়া দেওয়া হয়েছে, যেটা ফার্স্ট ফ্লোর সেখানে কিন্তু যে ওনার দ্যাট ইজ মিস্টার এ সেখানে কিন্তু নিজে থাকছে। তো এইটার ক্যালকুলেশন কিভাবে হবে সেটাও তোমাদেরকে ভালো করে শিখিয়ে দিই। তো সবার ফার্স্ট আমরা লেট আউট পার্টের ক্যালকুলেশনটা করব। তো এখানে যেটা আমাদের যে ইনফরমেশনটা দিয়েছে সেই ইনফরমেশনটা কি কি দেওয়া আছে সেটা একবার দেখে নিতে হবে। সবার প্রথম এখানে গ্রাউন্ড ফ্লোরের রেন্টের অ্যামাউন্টটা আমাদের বলে দিয়েছে। আরেকটা যেটা বলেছে দ্যাট ইজ মিউনিসিপ্যাল ট্যাক্সটা কত হচ্ছে সেটা বলে দিয়েছে। তো এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 20% করে পে করতে হয়, যেটার অ্যামাউন্ট দাঁড়িয়েছে 80,000। যেটার অ্যামাউন্ট দাঁড়িয়েছে কত, 80,000। তো এখানে এই ভ্যালু থেকে আমরা কি করব না, ওই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। তো সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমরা বার করে নেব। তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমরা কিভাবে বার করব, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো এখানে জাস্ট আমরা যেটা অ্যামাউন্টটা দেওয়া আছে 80,000 ট্যাক্স ছিল, এটা রিপ্রেজেন্ট করছে 20%কে, আমরা 100%কে কনভার্ট করব। তো 80,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 20, যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে 4 লাখ টাকা। তো এই অ্যামাউন্টটা আসছে কত, 4 লাখ। তো ওই বিল্ডিংটার হাউস টুর গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা। তো 4 লাখ টাকা হচ্ছে পুরো বিল্ডিংটার ভ্যালু। পুরো বিল্ডিংটার ভ্যালু হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা। বাট এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই বিল্ডিংটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করে নিতে হবে। ফার্স্ট পার্টটা হচ্ছে লেট আউটের জন্য, কারণ গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দেওয়া হয়েছে, ফার্স্ট ফ্লোরে যে ওনার আছে সে নিজে থাকে। সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরের মিউনিসিপ্যাল ভ্যালু হবে এর হাফ অ্যামাউন্টটা, দ্যাট মিন 4 লাখের হাফ 2 লাখ টাকা। অ্যান্ড যে আপার ফ্লোর আছে দ্যাট ইজ ফার্স্ট ফ্লোর, তারও কিন্তু মিউনিসিপ্যাল ভ্যালু হয়ে যাচ্ছে 2 লাখ টাকা। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু করতে হবে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 4 লাখ ইন্টু হাফ, তো এটা আসছে 2 লাখ টাকা। তো ওই বিল্ডিং এর গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। এরপর যেটা আমাদের দেখতে হবে সেটা আবার প্রশ্নের মধ্যে দেখতে হবে। এখানে ফেয়ার রেন্ট বলে দেওয়া নেই, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া নেই, তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটাই হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, দ্যাট ইজ RER। এটাই আমাদের RER, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসাবে আমাদের ধরতে হবে।
রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে যেটা আমরা কম্পেয়ার করি দ্যাট ইজ অ্যানুয়াল রেন্ট। তো এখানে অ্যানুয়াল রেন্ট আমাদের বলেছে 20,000 পার মান্থ। তো এখান থেকে আমরা অ্যানুয়াল রেন্টটাকে ক্যালকুলেট করব। অ্যানুয়াল রেন্ট আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা 20,000 ইন্টু 12 করে নিতে হবে, আসছে 2,40,000 টাকা। তো এই 2,40,000 সঙ্গে এইটা কম্পেয়ার হবে। তো আমাদের যে ফিগারটা আসছে সেটা হায়ার অফ দ্য টু, সেটাই আমাদের কি গ্রস, এটাই হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে কোনো ভ্যাকেন্সি ছিল না, আনরিয়েলাইজড রেন্ট ছিল না। তো এটাই আমাদের যেটা এর মধ্যে কম্পেয়ার হবে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড অ্যানুয়াল রেন্টের সঙ্গে কম্পেয়ার করে হায়ার ফিগারটা আমরা এখানে নিয়ে নেবো, সেটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে যেটা লেস হবে মিউনিসিপাল ট্যাক্স। গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে যেটা আমরা লেস করবো সেটা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স। তো মিউনিসিপাল ট্যাক্স যেটা পে করেছে এখানে, তো হাউস টুতে যেটা মিউনিসিপাল ট্যাক্স পে হয়েছে দ্যাট ইজ 80,000, 80,000 টাকা। এই 80,000 টাকা বেসিক্যালি পুরো বিল্ডিংটার জন্য পে করা হয়েছে। হাউস টু যেটা রয়েছে পুরো হাউসের জন্য কিন্তু 80,000 পে করা হয়েছে। আমরা ক্যালকুলেট করছি গ্রাউন্ড ফ্লোরের জন্য, এবং গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে যেটা নিচে রয়েছে তার জন্য কিন্তু আমাকে এটাকে কি করবো, হাফ করে দেবো, কারণ হাউসটা দুটো পার্টে ডিভাইডেড, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর। যেটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরটাকে ক্যালকুলেশনটা হচ্ছে লেট আউটে আসবে, হাফ করে নিই, এবং যে বাকি পার্টটা রয়েছে দ্যাট ইজ ফার্স্ট ফ্লোরের জন্য বাকি হাফ মিউনিসিপ্যাল ট্যাক্স পে করা হয়েছে। তো এখানে 40,000 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স পে করা হচ্ছে। তো মাইনাস করে দেবে, যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 লাখ টাকা। এই 2 লাখ থেকে ফার্স্ট এই 2 লাখ টাকা যেটা মাইনাস করলাম সেটাকে বলবো আমরা নেট অ্যানুয়াল ভ্যালু। এই অ্যামাউন্টটাকে বলবো আমরা নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে আমরা যেটা বাদ দিই সেটা হচ্ছে ডিডাকশন আন্ডার সেকশন 24। তো এখানে ডিডাকশন বাদ যাবে। এই ডিডাকশনের মধ্যে ফার্স্ট যেটা বাদ যাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A at the rate 30%। তো ফার্স্ট যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটা হচ্ছে এই 2 লাখ টাকার উপর আমার 30% হবে, 2 লাখের 30% হচ্ছে 60,000। আর একটা যেটা বাদ যাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। তো এই ইন্টারেস্ট অন লোন কত হবে সেটা আমাকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। তো এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে যে কত ইন্টারেস্ট অন লোন হচ্ছে। তো সবার প্রথম এইখানে কবে লোনটা নেওয়া হয়েছে এবং কোন হাউসের জন্য নেওয়া হয়েছে সেটা একবার দেখে নাও। আদার ইনফরমেশন দেওয়া আছে, আ লোন অফ 40 lakh হ্যাজ বিন টেকেন অন June 1, 2021 ফর কনস্ট্রাকশন অফ হাউস 2। তো হাউস 2 কনস্ট্রাকশনের জন্য 40 লাখ রুপিস কিন্তু কি করা হয়েছে, লোন নেওয়া হয়েছিল। Construction of the house was completed on June 1, 2022. That means এই বিল্ডিং এর কনস্ট্রাকশন কিন্তু 2022 এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিনস যে আমাদের স্পেসিফাইড টাইমটা দেওয়া হয়েছে সেই স্পেসিফাইড টাইমের মধ্যেই কিন্তু কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে। এবার দেন কি বলছে, হি রিপেড দ্য এন্টায়ার লোন অন December 31, 2023। তো সেই মিস্টার এ কি করেছে, পুরো এন্টায়ার লোনটা কিন্তু পেমেন্ট করে দিয়েছে, সেটা 31 ডিসেম্বরের মধ্যে। ইন্টারেস্ট রেটটা আমাদের যেটা বলেছে দ্যাট ইজ 12% পার অ্যানাম। তো এখানে এই ইনফরমেশনটা আমাদের দিয়েছে। তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা দুটো পার্টে ডিভাইডেড। ফার্স্ট পার্টটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন যখন নেওয়া হচ্ছে দ্যাট ইজ ফার্স্ট প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের জন্য, মানে যে সময় হাউস টুর কনস্ট্রাকশন চলছে, এবং আর একটা টাইম হচ্ছে দ্যাট ইজ কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের। তো এখানে ইন্টারেস্ট অন লোন দুটো পার্টে ডিভাইডেড। ফার্স্ট পার্টটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড সেকেন্ড যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ইয়ারের ইন্টারেস্টটা। তো এখানে দুটো ভাগে আমরা কিন্তু ভাগ করব। তো ইন্টারেস্ট অন লোনের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা একবার দেখে নাও। ইন্টারেস্ট অন লোন, তো
এখানে প্রথম দুটো ভাগে ভাগ হবে। ফার্স্ট হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা কত সেটা একবার দেখে নেওয়া যায়। তো এটার ক্যালকুলেশন কবে লোনটা নেওয়া হচ্ছে, লোন নেওয়া হচ্ছে 1 জুন 2021। তো এই টাইমটাও শুরু হবে প্রি কনস্ট্রাকশন টাইম, মানে যখন বিল্ডিংটা অ্যাকচুয়ালি বানানো শুরু হচ্ছে সেই টাইমটা হচ্ছে 1 জুন 2021। এবং এটা কতদিন কন্টিনিউ চলবে না, যেই ইয়ারে কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে তার ফুল কমপ্লিট ইয়ার ধরে আমাদের কিন্তু কাজ করতে হবে, ফুল কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার ধরে কাজ করতে হবে। তো এখানে বিল্ডিংটা হাউসটা কবে কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে, হাউসের কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে 1 জুনে, 1 জুন 2022। তো আমি একটু আগে বললাম ফুল ফিনান্সিয়াল ইয়ার আমাদের কিন্তু ধরতে হবে, যে বছর কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশন ইয়ারের ফুল ফিনান্সিয়াল ইয়ার অবধি আসবে। তো এইটা কিভাবে বুঝবো না, এটা হচ্ছে বেসিক্যালি এটা 1 জুন 2022-এ কি হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই টাইম ফ্রেমটা হচ্ছে কোনটা না 2022-23 ফিনান্সিয়াল ইয়ার, 2022-23-এর ফিনান্সিয়াল ইয়ার। যদি এখানে এটা 22-23-এর ডিউরিংয়ে কিন্তু এই হাউস 2 এর কনস্ট্রাকশন কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 22-23 কিন্তু আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে আসবে না, আসবে কতটা না ঠিক লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের কমপ্লিট ডেট অবধি। তো 22-23-এর আগে যে ফিনান্সিয়াল ইয়ার আসে সেটা হচ্ছে 21-22। তো 21-22-এর লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 31st আপ টু 31st মার্চ 2022 অবধি আসবে। দ্যাট মিনস 22-23-এ কনস্ট্রাকশন কমপ্লিট হলেও 22-23-এর টাইম ফ্রেমটা কিন্তু প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে এন্ট্রি আমরা করতে পারবো না। কতটা করতে পারবো না, লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ারের ডেট অবধি। তো লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল ডেট হচ্ছে 31st মার্চ 2022। এই ডেট অবধি হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এটা কিন্তু তোমাদের হাউস প্রপার্টির যে রুলস সেই রুলসের থ্রুতেই এটা হয়ে থাকে। তো এই টাইম ফ্রেমটা কত না 1 জুনে শুরু হচ্ছে আপ টু 31st মার্চ 2022 অবধি আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এই টাইম ফ্রেমটা হচ্ছে 10 মান্থসের, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে হচ্ছে 10 মাস। তো এই 10 মান্থ হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট অন লোনটা ক্যালকুলেট করব, ইন্টারেস্ট অন লোন। তো এখানে ইন্টারেস্ট লোন নেওয়া হয়েছে 40 lakhs-এর, 40 lakhs ইন্টু এর ওপর ইন্টারেস্ট পে করতে হবে 12% করে, ইন্টু 12% মাল্টিপ্লাই বাই 10/12, 10 মাসের ক্যালকুলেশন হবে। তো 10/12, তো কত টাকা আসছে সেটা একবার দেখি। 40 lakh ইন্টু 12% মাল্টিপ্লাই বাই 10 ডিভাইডেড বাই 12 করে আসছে 4 লাখ টাকা। তো প্রি কনস্ট্রাকশন যে ইন্টারেস্ট অন লোন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 4 লাখ রুপিস। তো এখানে গেল প্রি কনস্ট্রাকশন রিলেটেড কাজ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। এবার আমাদের করতে হবে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। দ্যাট মিনস 2023-24-এর যে প্রিভিয়াস ইয়ারটা রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের ইন্টারেস্ট আমরা এবার ক্যালকুলেট করব। তো এই ইন্টারেস্টটাও ক্যালকুলেট হবে কিন্তু 40 lakhs-এর ওপর, 40 lakhs ইন্টু 12%। এবার এইখানে আর একটা ইনফরমেশন আমাদের দিয়েছে যে হি রিপেড দ্য এন্টায়ার লোন অন ডিসেম্বর 31st 2023। 31st ডিসেম্বরে সেই কমপ্লিট লোনটা কিন্তু পে করে দিচ্ছে। দ্যাট মিনস এখানে যে 2023-24 যে ইয়ারটা রয়েছে তার মধ্যেই সে কি করেছে, পুরো লোনটা রিপেমেন্ট করেছে। কবে করে দিয়েছে না ডিসেম্বর অবধি। তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে মার্চ 23 থেকে ডিসেম্বর 2023, এই টাইম ফ্রেমটা হচ্ছে কারেন্ট ইয়ার। এই ফ্রেমটা কত সময় না মার্চ থেকে, মার্চ বলছি, এটা ভুল বললাম, এটা হবে এপ্রিল
2023-24 মানে এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল থেকে ডিসেম্বর অবধি। তো এপ্রিল থেকে ডিসেম্বর যে টাইম ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে 9 মাস। যদি ক্যালকুলেট করি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো 9 মাস। এই 9 মাসের ইন্টারেস্টটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্টের মধ্যে আসবে। তো এখানে 40 লাখ ইন্টু 12% ইন্টু 9 ডিভাইডেড বাই 12 করে আসে 3,60,000। তো কারেন্ট ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 3,60,000। তো কারেন্ট ইয়ার ইন্টারেস্ট কত হাউস টু এর? 3,60,000। এবার আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু এই হাউস টু দুটো পার্টে ভাগ করা। ফার্স্ট হচ্ছে লেট আউট গ্রাউন্ড ফ্লোরটা, সেকেন্ড হচ্ছে সেলফ অকুপাইড পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে সেলফ অকুপাইড। তো আমাদের এখানে কিন্তু এইভাবে ভাগ করে নিতে হবে। তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা কত আছে সেটা একবার দুটো পার্টে ভাগ করে নিতে, হাফ অফ হয়ে যাবে। তো ফার্স্ট কারেন্ট ইয়ার ইন্টারেস্ট, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। তো কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা কত আসবে না 3,60,000 ইন্টু হাফ। সেম এখানেও সেম আসবে, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট এখানে হয়ে যাবে এটা 3,60,000 ইন্টু হাফ। এটা করে আসছে 1,80,000, 1,80,000। এরপর আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট অন লোন আছে আমাদের 4 লাখ টাকা। যে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট যেটা হয় তার 1/5 আমরা কি করি কারেন্ট ইয়ারে ছাড় পাই। প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে যে ইন্টারেস্টটা হয় তার 1/5 কি হয় না ছাড় পাওয়া যায় কারেন্ট ইয়ার। এভরি যে কারেন্ট ইয়ার আসবে সেখানে 1/5 করে কিন্তু সে ছাড় পেতে পারে। তো এই যে এখানে প্রি কনস্ট্রাকশনটা আছে 4 লাখ টাকার, এই 4 লাখ টাকার কত না 1/5 কি হবে ছাড় পেয়ে যাবে এভরি ইয়ার। তো 4 লাখ ইন্টু 1 ডিভাইডেড বাই 5, 4 লাখ ইন্টু 1 ডিভাইডেড বাই 5 করলে আসছে 80,000, 80,000 টাকা। তো এই 80,000 টাকা কিন্তু এভরি ইয়ার ছাড় পাবে। বাট এইটা হচ্ছে 80,000 যেটা রয়েছে সেটা কিন্তু পুরো বিল্ড হাউস টু এর জন্য। আমার ফার্স্ট কি করতে হবে 80,000 যেটা আছে সেটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে লেট আউট পার্ট আর একটা হচ্ছে সেলফ অকুপাইড পার্ট। যে 80,000 টাকা তোমরা দেখতে পাচ্ছ 1/5 করে, এই টাকার কিন্তু আমাদের কি করতে হবে দুটো পার্ট করতে হবে, একটা লেট আউট পার্টে যাবে আর একটা সেলফ অকুপাইড পার্টে যাবে। তো প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট, তো এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 4 লাখ, তার 1/5 কি হবে এভরি ইয়ারে ছাড় পাওয়া যাচ্ছে 1/5, এই টাকাটার হাফ কি হবে না লেট আউট পার্টের জন্য আমরা ক্লেম করতে পারি। তো 80,000 এর হাফ হচ্ছে 40,000, 80,000 এর হাফ হচ্ছে 40,000। সেম এখানেও আসবে আমাদের সেলফ অকুপাইড পার্টেও আসবে 40,000। তো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2,20,000 সেলফ অকুপাইডের জন্য, আর লেট আউট পার্টের জন্য কিন্তু 2,20,000 টাকা আমাদের ইন্টারেস্ট অন লোন আসছে। তো আমরা এখানে যেটা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। এবার এই কাজটাই আমাদের কিন্তু আমাদের যে মেন প্রবলেম সলিউশনের মধ্যে কিন্তু এন্ট্রি করতে হবে। তো প্রথম পার্টটা হচ্ছে আমরা লেট আউট করছি হাউস টু এর। তো হাউস টু এর লেট আউট পার্টে ইন্টারেস্ট অন লোন যেটা এসছে সেই অ্যামাউন্টটা হচ্ছে 2,20,000। তো 2,20,000 যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু সে 24B এর আন্ডারে ছাড় পাবে, পুরোটাই ছাড় পাবে। এখানে কিন্তু কোনো লিমিটেশন নেই যে ইন্টারেস্ট অন লোন অ্যাক্রুড হবে সেই বছরে, সেই পুরো ইন্টারেস্ট অন লোনটাই কিন্তু সে কারেন্ট ইয়ারের লেট আউট পার্ট থেকে কিন্তু বাদ দিতে পারে। তো লেট আউট পার্ট থেকে যেটা বাদ যাবে সেটা হচ্ছে 2,20,000। এই 2,20,000 পুরোটাই কিন্তু কি হবে না বাদ চলে যাবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিই 2,00,000 - 60,000 - 2,20,000।
যে ফিগারটা আসছে লেট আউট পার্টে সেটা হচ্ছে -80,000, যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে -80,000, এটা হচ্ছে লেট আউট পার্ট। হাউস 2 আর একটা পার্ট আছে ইনকাম ফ্রম হাউস 2, সেটা হচ্ছে সেলফ অকুপায়েড পার্ট হাউস 2 এর। তো যেটা সেলফ অকুপায়েড পার্ট হয় তার ক্যালকুলেশন কিন্তু শুরু হয় নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে। তো নেট অ্যানুয়াল ভ্যালু এখানে হয় নীল, তো লেট আউট পার্টের নেট অ্যানুয়াল ভ্যালু থাকে নীল। এর সঙ্গে আমরা লেস করতে পারি শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। তো আন্ডার সেকশন 24B তে সে কত টাকা ছাড় পাবে না, ইন্টারেস্ট অন লোন যেটা আমরা সেলফ অকুপাইড পার্টের জন্য বের করেছি সেটা হচ্ছে 2,20,000 টাকা। তাহলে আমরা কি এখানে 2,20,000 ছাড় পাবো না। তো যেটা সেলফ অকুপাইড পার্ট রয়েছে তার জন্য যে ম্যাক্সিমাম লিমিট যেটা সেট করা আছে সেটা হচ্ছে 2,00,000 টাকা। যেটা সেলফ অকুপাইড পার্ট তার জন্য যে ম্যাক্সিমাম লিমিটটা সেট করা হয়েছে সেটা হচ্ছে 2,00,000 টাকা। 2,20,000 ইন্টারেস্ট হলেও যেটা ছাড় পাবে সেই বছর সেটা হচ্ছে 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা ইন্টারেস্ট অন লোন হিসেবে সে ছাড় পেয়ে যাবে। বাট আমরা যখন লেট আউট পার্ট করলাম, লেট আউটে কিন্তু আমরা যেটা মাইনাস করেছিলাম সেটা করেছিলাম 2,20,000, মানে পুরো ওই বছরের ইন্টারেস্ট যেটা ছিল সেই পুরোটাই আমরা কি করেছিলাম এখান থেকে বাদ দেওয়ার সুযোগ পেয়েছিলাম। বাট এবারে হলো না কেন, বলা হয়েছে ইনকাম ট্যাক্স লতে যেটা বলা হয়েছে যে লেট আউট পার্টের কিন্তু যেটা রয়েছে তার কিন্তু ম্যাক্সিমাম লিমিট নেই। লেট আউট পার্টে ইন্টারেস্ট অন লোনের ওপর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। দ্যাট মিনস যত টাকা ইন্টারেস্ট হবে অ্যাক্রুড সেই পুরো ইন্টারেস্টটাই কিন্তু আমরা 24B-র আন্ডারে ক্লেম করতে পারি। বাট সেলফ অকুপাইড পার্টের জন্য একটা লিমিটেশন দেওয়া হয়েছে, দ্যাট ইজ 2,00,000 টাকা। তো এই 2,00,000 টাকা অবধি ছাড় পাবে। যদি ইন্টারেস্ট অন লোন কম হয় সেক্ষেত্রে কমটাই ছাড় পাবে, যদি ইন্টারেস্ট অন লোন 2,00,000-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে ডিডাকশনটা পাবে সেটা হচ্ছে 2,00,000 টাকা। তো এখানে 2,20,000 ইন্টারেস্ট অন লোন দাঁড়িয়েছিল, তাই জন্য যেহেতু 2,00,000-এর বেশি হয়ে গেছে তাই 2,00,000 টাকা অবধি আমরা কি করলাম, ছাড়টা নিয়ে নিলাম। তো এখান থেকে ব্যালেন্স করে নেবে, ব্যালেন্সটা আসবে নেগেটিভ ফিগারে, তো নেগেটিভ 2,00,000 টাকা। তো এবার আমরা কি করবো, ফাইনাল ব্যালেন্স করব ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা বার করার জন্য। তো সবার প্রথম হাউস 1 থেকে আমার যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে 1,15,500 টাকা। এটার থেকে আমরা মাইনাস করে দেবো আমাদের হাউস 2-তে লেট আউট পার্টে আমাদের যে ইনকামটা হচ্ছে সেটা -80,000, আর হাউস 2 এর সেলফ অকুপাইড যে পার্টটা রয়েছে তার যে ইনকামটা হয়েছে সেটাও কিন্তু -2,00,000 টাকা। তো এখানে যেটা আসছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেটা হচ্ছে 1,64,500 নেগেটিভ ফিগার। তো এখানে ইনকাম হয়নি, বেসিক্যালি এটা লস হয়েছে, লস ফ্রম হাউস প্রপার্টি। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে তার লস এসছে 1,64,500। তো এখানে আমরা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার ইন্টারেস্ট অন লোনের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে বললাম। তো এখানে যদি বাড়ি দুটো পার্টে ডিভাইড করা থাকে তার ক্যালকুলেশন কিভাবে করতে হয়, যদি ফেয়ার রেন্ট অন্যভাবে বলে দেওয়া থাকে সেই কিভাবে করতে হয়, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের এক্সাম হলের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি প্রশ্নটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।